nrbnews24.com থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যে পদ্মা সেতু নিয়ে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেটা আজ সত্যি হতে চলেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 25শে জুন পদ্মা সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেই দিনই। পদ্মা সেতু নিয়ে আমাদের এই গর্বের পদ্মা সেতু, আমরা পদ্মা, মেঘনা, যমুনা, এই নিয়ে আমাদের গর্ব এবং আমাদের বাংলাদেশ। পদ্মা সেতু নিয়ে আমাদের অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, তবে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ার পরে আমরা এই এক উৎসবের আমেজ তৈরি হয়েছে সারা দেশে। তো এই নিয়ে আমরা আজ মিলিত হয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল নূর দুলাল, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক এবং পদ্মা সেতুর আইন উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে শুনব পদ্মা সেতু নিয়ে যুক্তরাষ্ট্রে আমাদের প্রবাসীরা কি ভাবছেন এবং শুরু থেকে ওনারা কিভাবে পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার কাজী মাসুদ, তিনি আছেন সৌদি আরব থেকে। সৌদি আরবের প্রবাসীরা পদ্মা সেতুর জন্য তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে, আমরা সেটা ওনার কাছ থেকে শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। শুরুতে আমরা পদ্মা সেতু নিয়ে আমাদের সবার প্রিয় কবি নির্মলেন্দু গুণ একটি কবিতা লিখেছেন, আমরা সেই কবিতাটি শুনবো এবং সেই কবিতাটি বলবেন ডাক্তার কাজী মাসুদ, তিনি আছেন সৌদি আরবে। ডাক্তার কাজী মাসুদ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে মানসিকভাবে 25 তারিখের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। কবি নির্মলেন্দু গুণ লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মাধ্যমে যে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাবে, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে উনি কি ভাবছেন সেটি গতকালে তার ফেসবুক পেজে তার লেখা একটি কবিতা উনি প্রকাশ করেছেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে সেই কবিতাটি পাঠ করছি। আমার মনে হয় যে এই কবিতাটি শোনার পরে আপনারা এই কবিতার ভিতরের প্রতিটা শব্দ থেকে আজকের এই অনুষ্ঠানের আলোচনার যথেষ্ট অনুষঙ্গ পেয়ে যাবেন। কবি নির্মলেন্দু গুণ যে কবিতাটি লিখেছেন 25শে জুন উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে কে কেন্দ্র করে, সেই কবিতাটি জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন এবং কবিতার নাম এই স্বর্ণ সেতু হার। যারা বলেছিল সম্ভব নয় দুরন্ত পদ্মার বুকে সেতু, যা অসম্ভব, এ অসম্ভব, ইটস এ পলিটিক্যাল স্টান্ট, রাজনৈতিক চমকবাজি। এইটা হলো মুজিব কন্যা শেখ হাসিনার অর্থ চুরির এক পরিকল্পিত উৎসব। কাজের কাজ কিছুই হবে না। পদ্মা সেতুর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আমি আজ তাদের হারানো গরুর মতো খুঁজছি। যারা ভেবেছিলেন পদ্মার ঢেউরে শাসন করার নাই কেউরে, পদ্মা সেতুর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আমি সেই সব ভাববাদীদের খুঁজছি। যারা বলেছিলেন বিশ্ব ব্যাংকের অনুগ্রহ এবং অর্থ ভিক্ষা ছাড়া অসম্ভব এই সেতুর কল্পনা, সেতুর অর্থ ছাড় হওয়ার আগেই দুর্নীতির অভিযোগে যারা কানাডার কোর্টে মামলা করেছিলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় মানত করেছিলেন মোম ও সিন্নি, যারা অন্তর থেকে প্রার্থনা করেছেন এই সেতু না হোক, এই সেতু না হোক, পদ্মার অতল গহ্বরে এই সেতুর পিলার ভেসে যাক, পদ্মা সেতুর
জন্য মানুষের কল্যাণ লাগবে বলে যারা ত্রাস ছড়িয়েছিলেন, পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি আজ সেই দুষ্ট চক্রের অনর্থবিদদের খুঁজছি। আমাদের বিশেষ একজনের বিশেষ বান্ধবী, মেয়াদোত্তীর্ণ মার্কিন ফার্স্ট লেডি মিসেস হিলারি রেডহাম ক্লিনটন, আই এম সরি ম্যাম, সঙ্গত কারণেই আমি আজ আপনাকেও খুঁজছি। যিনি বলেছিলেন, প্রিয় দেশবাসী, আপনারা এই সেতুতে উঠবেন না, এই সেতু ভেঙ্গে যাবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আজ ওনাকেও খুঁজছি। বিশ্ব ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা আমাদের নিজেদের টাকায় 6.15 কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন পদ্মা সেতু তৈরি করেছি। আমরা দুরন্ত দুর্বার পদ্মাবতীর কণ্ঠে পরিয়ে দিয়েছি এই স্বর্ণ সেতুহার। পদ্মা সেতু তুমি আর স্বপ্ন নও, বাস্তব। এই সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে আমরা পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিলাম বাংলাদেশ পারে। পদ্মা সেতু আমাদের মস্ত অহংকার। আর অপেক্ষা কিসের? যান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে এখন মহানন্দে মহাসুখে চোখের পলকে হন পদ্মা পার। ধন্যবাদ। এই ছিল নির্মলেন্দু গুণের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কে কেন্দ্র করে কবিতাটি। আমার মনে হয় যে আজকের আলোচকদের আলোচনার রসদ এখানে অনেক কিছু রয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। এই কবিতাটি আমরা প্রথম শুনলাম এবং আমাদের কবি, শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখলেও এটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রচার হয়নি। আমি আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারা এই প্রথম এই কবিতাটি উপহার পেলেন। তো আমরা চলে যাচ্ছি এবার আলোচনায়। আমরা পদ্মা সেতু নিয়ে আমাদের যে স্বপ্ন দেখতাম, আমাদের সেই স্বপ্ন দেখা দিন শেষ। আমাদের স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। আমরা আর মাত্র কদিন পরে আমরা এখন ক্ষণ গণনা গুনছি, আর কদিন পরে আমরা সেই সেতু পার হব। আমি এই যে পদ্মা সেতু এই যে উদ্বোধনী অনুষ্ঠান আগামী আর 10 দিন পরেই, 11 দিন পরেই আমি জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছে যাচ্ছি। পদ্মা সেতু নিয়ে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান সরকার যে লড়াইটা করেছে, সেই লড়াইয়ের পর আমরা পদ্মা সেতুটি পেলাম। শুরু থেকেই আপনি এই প্রক্রিয়ার সঙ্গে ছিলেন। আমি প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। পদ্মা সেতু হয়ে গেছে, আপনার কেমন লাগছে? ডক্টর সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটি আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ ব্যক্তিবর্গ আজকে যারা আলোচক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই আলোচনার মাধ্যমে তাদের সাথে পরিচিত হতে পারলাম। আমার কাছে তেমন একটা মনে হচ্ছে না, তার কারণ একটাই, সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। উনি যা বলেন উনি তা করেন, উনি যা ভাবেন উনি তা করেন। উনি একটি কাজই করেন, 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের যা করা দরকার উনি সেটা করেন। সেজন্য এটা কোনো ব্যতিক্রম কোনো ঘটনা নয়। তার জন্য হয়তো আমাদের অনেকের জন্যই হয়তো এটা ব্যতিক্রম ধর্মী হতে পারে, স্বপ্নের হতে পারে। আমি মনে করি এটা স্বপ্নের নয়, এটা ওনার দায়িত্ব থেকে ইনি কাজটি করেছেন এবং তারই প্রতিফলন হতে যাচ্ছে। আরেকটি কথা আমি দ্বিমত পোষণ করবো, আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর কোনো কিছু নাই। যে চক্রান্তটি হয়েছিল সেটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল না, সে চক্রান্ত করেছে বাংলাদেশের জনগণের একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ বা 2-4 জন ব্যক্তি। তাদেরকেই দেখানো হচ্ছে 25শে জুন যে উদ্বোধন করা হচ্ছে, তাদের কি দেখানোর জন্য আমরা অপেক্ষা করছি। এবং আমি সেজন্যই বলছি যে যত ষড়যন্ত্রী করেছে,
ষড়যন্ত্র সৃষ্টি কিন্তু বাংলাদেশের মাটির থেকে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে বলেছেন কে সেই ব্যক্তিটা বা কারা তারা কিন্তু এখনো বাংলাদেশে অবস্থান করছে। আমি তাদের ধিক্কার জানাচ্ছি আজকের এই দিনে, যে বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব, বাংলাদেশের মাটিতে এটা সম্ভব। যে মাটিতে প্রধানমন্ত্রী হয়ে কালো টাকা সাদা করে, যে মাটিতে অরফানের টাকা চুরি করে আত্মসাৎ করে, তারা সেই দেশের মাটিতে রাজনীতি করতে পারে, রাজনীতি দলের প্রধান হতে পারে। এটা আজব দেশ আমাদের বাংলাদেশ। সেই আজব দেশে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে দেখে দিল যে তোমরা যত ধরনের ষড়যন্ত্র করো না কেন, তোমরা এই পদ্মা সেতু নির্মাণের বাধা সৃষ্টি করতে পারবে না। তা আমি এখন সেই কথায় আসি, যখন অন্যায়ভাবে মিথ্যাভাবে দুর্নীতি শেখ হাসিনা এবং তার সরকার, শুধু তার সরকার নয়, তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছিল, সেই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রের প্রবাসীরা বিভিন্ন স্টেট থেকে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি আমরা ঘেরাও করেছিলাম 6.5 ঘন্টার জন্য। 6.5 ঘন্টা আমরা অবরুদ্ধ করে রেখেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে, এবং সেখানে সবার পক্ষ থেকে আমার একটি মাত্র বক্তব্য ছিল ডক্টর কিং এর কাছে, উনি তখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন, যে যেখানে কোনো টাকা দেওয়া হলো না, যেখানে কোনো টাকার আদান প্রদান হলো না, সেখানে কি করে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে দুর্নীতি করাপ্ট বলে আপনার প্রতিমা করে অর্থ যে ফান্ড দেওয়া হচ্ছে সেটাকে উইথড্র করা হলো। আমরা আসিনি তোমাদের কাছে সে টাকার জন্য, যদিও ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হিসেবে বাংলাদেশ সে টাকা পেতে পারে, আমরা সেই জন্য আসিনি। আমরা এসেছি একটি কারণে, তোমরা তখন 18 কোটি মানুষের বিরুদ্ধে যে অপপ্রচার করেছো, যে দুর্নাম তোমরা দিয়েছো, সেই দুর্নামকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে তোমাদের এই হেডকোয়ার্টার আমরা ঘেরাও করেছি। তোমাদের অবশ্যই বাংলাদেশের মানুষকে প্রমাণ ছাড়া যে দুর্নীতিবাদ, যে করাপ্ট বলেছো, এটা তোমাদের উইথড্র করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের সেই প্রেসিডেন্টের সেকেন্ড ইন কমান্ড, সে তখন নিচে এসেছিল আমাদের সেই জনসমাবেশের মধ্যে এসে আমাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনারা কি চান, তখন আমি আমার একটা পজিশন পেপার লেখা ছিল, আমাদের ডিমান্ড ঠিক না, আমরা কি চাই, আমরা কেন এখানে এসেছি, একটা ডকুমেন্ট ছিল আমার কাছে। সেই ডকুমেন্টটা আমি তাকে হ্যান্ড ওভার করি সবার পক্ষ থেকে, এবং সেখানে একটি কথাই ছিল, তোমরা যে আমাদের ইমেজকে টার্নিশ করে তোমরা যে আমাদের ক্ষতি করেছো, সেটা তোমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা তোমাদের কাছে টাকার জন্য আসি নাই। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার যেখানে কোনো অর্থ দেয়নি, সেখানে কোনো করাপশন হয়নি। তখন তারা একটা কথা শব্দ বের করলো, কনস্পিরেসি অফ কারাপশন। আমি বলছি কনস্পিরেসি অফ কারাপশনও বাংলাদেশে এরকম কোনো আইন নাই। এবং যেটা আপনারা প্রথমে বলেছেন যে কানাডায় সেই আদালতও কিন্তু প্রমাণ করতে পারেনি যে পদ্মার সেতুতে কোনো ধরনের করাপশন হয়েছে। যেখানে কোনো প্রজেক্টই নাই, যেখানে কোনো অনুদান নেই, সেখানে করাপশন হওয়ার তো কোনো সুযোগই থাকে না, সুযোগ নেই, ছিল না, এবং সেটা প্রমাণিত হয়েছে। এবং সেদিনই সেই সময়ই মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে ঘোষণা দিয়েছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিলেও আমার নিজের টাকা দিয়ে, এই 18 কোটি মানুষের জনগণের টাকা দিয়ে আমরা পদ্মা ব্রিজ করব। এবং সেটাই হচ্ছে আমরা প্রবাস থেকে কিন্তু সমর্থন দিয়েছি, যে আমরা অনেকেই এ ব্যাপারে অনেক টাকা তোলার চেষ্টা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ন, ওইভাবে আমি টাকা নেব না, আমার জনগণের বাংলাদেশের সরকারি অর্থ দিয়েই এই পদ্মা ব্রিজটা করবে। তো আমি যেটা বলতে চাই যে পদ্মা ব্রিজকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র এখানে হয়েছে, যেটা শুরু হয়েছে বাংলাদেশের জনগণের মধ্য দিয়ে কয়েকজন কুলাঙ্গারের থ্রুতে। সে কয়েকজন কুলাঙ্গার তাদের আন্তর্জাতিক বন্ধুদের নিয়ে, বিশেষ করে আমেরিকাতে তাদের অনেক বন্ধু ছিল, তাদের নিয়ে ষড়যন্ত্র করেছে। এমনকি জননেত্রী শেখ হাসিনা, আমাদের ভবিষ্যৎ যে আমরা নেতা মনে করি, বা আমরা যাকে আমাদের নেতা, আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করি, যাকে আমরা আমাদের অতিরিক্ত পাওনা বলে মনে করি, জনাব সজীব জয়, কেউ যে কতবার এই
আমেরিকান সরকার তাকে হ্যাস্তে ন্যস্ত করেছে এবং তাকে আমি বলবো নির্যাতন ঠিক না, তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে, কিন্তু কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি। সজীব জয় বলেছিলাম, আমার যদি কোনো কিছু থাকে তোর বের করো। আমেরিকাতে তো কোনো কিছু বের করা ইটস ভেরি সিম্পল। একটা বোতাম টিপলি কার কত অর্থ আছে, কার কত ধন সম্পত্তি আছে, কে কোথা থেকে কি আনলো, সবকিছু বের করা যায়, কোনো কিছু বের করতে পারেনি। তাই আমি বলবো, আমরা আপনার কাছে আবার পরে আসছি। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমি যাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল নূর দুলাল ভাই আপনার কাছে শুনবো পদ্মা সেতু নিয়ে আমাদের যে দেশের মানুষের যে এই যে চারদিকে যে সাজ রব চলছে, একটা উৎসবের আমেজ চলছে, এই বিষয়ে আপনি বলুন। আপনি তো এই কদিন আগেই পদ্মা ঘুরে এলেন, কেমন দেখলেন? ওপারের মানুষ এপারের মানুষ কি ভাবছে, কিভাবে এই উদযাপনের প্রস্তুতি নিচ্ছে? অ্যাডভোকেট দুলাল। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সংক্ষিপ্ত করেই বলি, আমি পদ্মা সেতুর আইন উপদেষ্টা অনেক দিন থেকে, একেবারে শুরু থেকেই, একেবারে শুরুর পর্যায়ে থেকে, যখন একটা মিথ্যা অভিযোগে আমার ভাই সিদ্দিকুর রহমান ইউএসএ থেকে অনেক সুন্দর করে বলেছেন, অনেক সুন্দর করে সৌদি আরবিয়া থেকে কাজী মাসুদ যে সুন্দর কবিতা যেভাবে আবৃত্তি করেছেন, আমি মুগ্ধ হয়েছি, অনেক মুগ্ধ হয়েছি। তো উনি অনেক সুন্দর করে বলেছেন, শুরুতেই আমাদের বিশ্ব ব্যাংককে কেন্দ্র করে যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং যখন এই ষড়যন্ত্রের প্রেক্ষিতে দিদেন মিনিস্টার যখন ওনার মন্ত্রিত্ব যায়, তখনও আমি আইন উপদেষ্টা। যখন আমার সচিব গ্রেফতার হয় মিথ্যা অভিযোগে, তখনও আমি আইন উপদেষ্টা। পিডি প্রজেক্ট ডিরেক্টর যখন গ্রেফতার হন, তখন আইন উপদেষ্টা। আমি এই সমস্ত কাহিনীটা নিজ চোখে আমি দেখেছি, আমি নিজে তিলে তিলে এটাকে অনুভব করেছি এবং তিলে তিলে আমি এটা দেখেছি। একটা দেশের মানুষ, সিদ্দিকুর রহমান ভাই অনেক সুন্দর করে বলেছেন, একটা দেশের মানুষ তার নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, মানুষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, মিথ্যাচার করতে পারে। এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে, কিন্তু একটা মানুষ, একটা রাজনৈতিক দল একটা জাতির বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে, নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এটি বোধহয় খুব কম নজির পাওয়া যাবে পৃথিবীর ইতিহাসে, খুব কম নজির পাওয়া যাবে। আমরা সেই সময় এই পদ্মা সেতু যখন বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছে, তখন জননেত্রী শেখ হাসিনা বলেছে পদ্মা সেতু হবে এবং আমাদের অর্থায়নই হবে। এই কথাটাকে তখন অনেকে হাস্যরসিকতা করেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, বলছে একটা অবাস্তব কল্পনা। পদ্মা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী। এই নদী একটা আনপ্রেডিক্টেবল রিভার। এই নদীর উপরে বাংলাদেশের মতো একটা দেশ একটা সেতু করবে, এটা অবিশ্বাস্য একটা কল্পনা ছিল। জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করেন, তিনি চ্যালেঞ্জ নিয়েই চলেন। তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন তিনি আবার বাস্তবায়ন করেন। সেই চ্যালেঞ্জটা তিনি তখন গ্রহণ করেছিলেন বিশ্ব ব্যাংকের সেই সময়ের যেই একটা মিথ্যাচারের বিরুদ্ধে, মিথ্যা অপবাদের বিরুদ্ধে। আমার ভাই সিদ্দিকুর রহমান বলেছে, এই মিথ্যাচার শুধুমাত্র যে পদ্মা সেতুর কোশ্চেন তা নয়, জাতি হিসেবে আমাদের ইমেজটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র, একটা মিথ্যাচার। এটা জাতি হিসেবে বাংলাদেশকে ছোট করার একটা মিথ্যাচার। সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে উত্তরণ করে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে জায়গায় এসেছি। এবং একটা যখন পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে, কাজ শুরু হওয়ার পরে আমাদের দেশেরই এক নেত্রী, আমি আর কারো নাম নিয়ে এখানে কাউকে ছোট করতে বা বড় করতে চাই না, আমাদের দেশের এক নেত্রী বলেছেন জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু যারা নির্মাণ করেছেন, আমাদের গভর্নমেন্টের প্রথম প্রায়োরিটি ছিল দ্রুত শেষ করতে হবে। আর যারা পরামর্শ প্রতিষ্ঠান, তাদের উদ্দেশ্য সেটা ছিল না। তাদের প্রথম উদ্দেশ্য ছিল যে একটা টেকসই, একটা অনেক উন্নত মানের একটা ব্রিজ হবে, সেতু হবে। তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই সেতুটা হবে সবচেয়ে কম খরচে, এবং এই সেতুটা থার্ড উদ্দেশ্য ছিল এটা স্বল্প সময় হবে। এভাবেই তারা তাদের প্রায়োরিটি, 1 নম্বর প্রায়োরিটি ছিল অনেক উন্নত মানের একটা সেতু হবে। আমরা যারা এই সেতুকে শুরু থেকে দেখেছি, পৃথিবীর সেরা ম্যাটেরিয়াল দিয়ে এই পদ্মা সেতু তৈরি হয়েছে। যে নেত্রী বলেছে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি হবে, ওনার সেই চিন্তাটা উনি এটা মাথায় নিতে পারেন নাই, এটি যে জোড়াতালি দেওয়ার সেতু নয়।
আরেকটা জিনিস, শুধু এই একটা আন্তর্জাতিক গ্রুপকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হয়েছে তা নয়, এটার বিরুদ্ধে অনেক অপপ্রচার, অনেক গুজব হয়েছে। ইভেন একটা পর্যায়ে এসেছে পদ্মা সেতু তৈরি করতে গেলে অনেক মাথা দিতে হবে, মাথা যাবে, এর পিছনে কল্লা দিতে হবে মানুষের ইয়ে, এবং সেটা কিছু মানুষ বিশ্বাস করতেও শুরু করেছে। এত কিছুকে মোকাবেলা করে পদ্মা সেতু তৈরি করা, এটি ছিল অসম্ভব একটি কাজ। আর একটা ইনফরমেশন আমার কাছে মনে হয় অনেকের কাছেই নাই, সেই ইনফরমেশনটা আজকে আমি দেব। পদ্মা সেতুর অর্থায়নটা কিভাবে হয়েছে এবং কিভাবে এই টাকাটা পরিশোধ হবে, এটা একটা বিরাট ইনফরমেশন। পদ্মা সেতুর টাকাটা বিশ্বব্যাংক যেভাবে আমাদেরকে ঋণ দিত, বাংলাদেশকে ঋণ দিত, একইভাবে বাংলাদেশ সরকার সেতু বিভাগকে এই টাকাটা ঋণ হিসেবে দিয়েছে। ইট ইজ অলসো এ লোন। যে লোনটা বিশ্বব্যাংক দিত, সেই লোনটা দিয়েছে বাংলাদেশ সরকার সেতু বিভাগকে। সেতু বিভাগ বিশ্বব্যাংকে যেই হারে সুদ দিয়ে এই ঋণটা পরিশোধ করত, তার থেকে বেশি হারে ইন্টারেস্ট দিয়ে বাংলাদেশ সরকারকে এই ঋণ পরিশোধ করবে। কোথা থেকে পরিশোধ করবে? এই সেতু থেকে যে আয় হবে, যে ইনকাম হবে, এবং সেটার জন্য একটা কোম্পানি, আলাদা করে একটা কোম্পানি গঠন করা হয়ে গেছে এর মধ্যে। সেই আয় থেকে এই ঋণ, সরকারের ঋণ পরিশোধ হবে এবং সুদ সহ পরিশোধ হবে। সরকারের ঋণ পরিশোধ হয়ে যে অর্থ থাকবে, সেই অর্থ দিয়ে আবার আরেকটা সেতু একটা সাইক্লিক অর্ডারের মতো, মানে এই ঋণও পরিশোধ হয়ে যাবে, সরকারের টাকা সরকারের কাছে আবার ফেরত চলে যাবে। এই ইনফরমেশনটা অনেকের কাছেই নেই। সরকারের টাকাটা যে চলে গেল একবারে তা নয়, সরকারের টাকা আবার সরকারের কোষাগারেই ফেরত যাবে, এবং এই সেতু থেকে যে আয় হবে সেটা দিয়ে আবার নতুন করে সেতু বিভাগেই আবার নতুন করে অন্যখানে প্রজেক্ট নির্ধারণ করবে, অন্যখানে সেতু হবে, অন্যখানে অনেক কিছু হবে। আমি আর বেশি কথা বাড়াই না। দিস ইজ এ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা জয় করেছি ইনশাল্লাহ, এবং জয় করার ডিক্লারেশনটা চলে আসবে 25 তারিখে। এই চ্যালেঞ্জে শুধু একটা আমাদের অর্থনৈতিক বিজয় সুনিশ্চিত করবে, অর্থনৈতিক সূচককে সামনের দিকে নিবে, একটা অঞ্চলকে উন্নত করবে তা নয়, শুধু তা নয়, এইটা আমাদের জাতি হিসেবে পৃথিবীর দরবারে আমাদের ইমেজকে বর্ধিত করবে। বাংলাদেশ পারে, বাংলাদেশ আওয়ামী লীগ পারে, জননেত্রী শেখ হাসিনা পারে। তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। যেই বঙ্গবন্ধু একটা জাতি তৈরি করেছে, একটা স্বাধীন ভূখণ্ড তৈরি করেছে, তারই কন্যা কি পারে এবং এই বাংলাদেশ কি পারে, বিশ্ববাসী তাকিয়ে দেখবে ইনশাল্লাহ। এই হচ্ছে একটা পজিটিভ দিক। পদ্মা সেতু আমাদের বাংলাদেশে একটা পজিটিভ ইমেজ গড়ে উঠবে। একটা সুন্দর এই 25 তারিখের জন্য আমরা অপেক্ষা করছি। সেদিনও আমি এই সেতুর নিচ দিয়ে এসেছি। আমি এই সেতুর নিচ দিয়ে পারাপার হওয়া যে কি কষ্ট, আমি রাত 1:30 বাজে ঢাকা এসে পৌঁছেছি। আর 25 তারিখের পরে সেটা কি দাঁড়াবে, দুই পাড়ের মানুষ কি আনন্দ নিয়ে বসে আছে, বাংলাদেশের মানুষ কি আনন্দ নিয়ে বসে আছে। এই যে আমার সিদ্দিকুর রহমান ভাই, কাজী মাসুদ সাহেব, যারা বাংলাদেশি জনগোষ্ঠী, তারা বাইরে থেকে কি আনন্দ নিয়ে বসে আছে, এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন, 25 তারিখের অপেক্ষায় সবাই অপেক্ষা করছে। এটা হবে আমাদের আরেকটা বিজয় অর্জনের মতো, আরেকটা 16ই ডিসেম্বরের কাছাকাছি আরেকটা বিজয় আমাদের জন্য, আরেকটা আনন্দের সুসংবাদ। ইনশাল্লাহ 25 তারিখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই বিজয় অর্জন করবে, সেদিকেই দাবিত হচ্ছে বাংলাদেশ। এবং সেই জয়গানেই আপনি আজকে নাম দিয়েছেন পদ্মা সেতু জীবনের জয়গান। অনেক সুন্দর এটা নাম, অনেক সুন্দর এটা নামকরণ। এটি একটা জীবনের জয়গান, বাঙালি জাতির জয়গান, আমাদের উত্থানের জয়গান, আমাদের একটা সাফল্যের জয়গান। এই জাতির অনেক সাফল্য আছে, এটি হবে সেরা সাফল্যের একটি সাফল্য। আমি আর কথা বাড়াই না, অনেক সুন্দর করে আমার বাকি যারা আছেন অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার আসছি। আমরা শুনছিলাম এবং আমাদের অনেক বিশেষজ্ঞরা বলেছেন পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়া করা অসম্ভব, এবং অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও বলেছেন। আমরা সেই পদ্মা সেতু আমরা করেছি। আমি এই বিষয়ে আমি ডাক্তার কাজী মাসুদ আপনার কাছে যাচ্ছি। পদ্মা সেতু আমরা করতে পারবো না, অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলেছেন, কিন্তু আমরা এটা করে ফেলেছি। কি করে করলাম বলুন আপনি এবার। এক কথায় বলতে গেলে দুলাল ভাই এবং সিদ্দিক ভাই যে কথাগুলো বললেন, এরপরে আসলে বলার তেমন কিছু থাকে না। শুধুমাত্র কিছু পরিসংখ্যান, কিছু ডকুমেন্টস আমরা শেয়ার করতে পারি। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে দুলাল ভাই একটু আগে যে পরিসংখ্যান দিলেন, এই পরিসংখ্যানের সাথে আমি একটু সংযুক্তি দিতে চাই। সেটা হলো যে পড়াশোনা করে আমরা যতটুকু জেনেছি,
সারা বিশ্বের বাঙালি যারা বাংলাদেশি অভিবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা আজ আন্দোলিত উত্তেজিত একটি 25শে জুন দেখার অপেক্ষায়, পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এবং এই দিনটি যে আমাদের জাতির জীবনে যিনি নিয়ে এলেন সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জাতিকে এক উচ্চতার চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য। আমি দুলাল ভাইয়ের বক্তব্যের সাথে একটু সংযুক্ত করি, সেটা হলো যে এই পদ্মা সেতুর আয়ুষ্কাল হিসাবে ধরা হয়েছে 120 বছর এবং প্রাথমিক হিসাবে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে বছরে পদ্মা সেতু থেকে টোল আসবে 1604 কোটি টাকা। 1604 কোটি টাকা বছরে আসবে এবং সমস্ত রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য সুদ সবকিছু পরিশোধ করে আমাদের 35 বছরে বাংলাদেশ সরকারের কাছে ঋণ পরিশোধ করবে সেতু বিভাগ 36,000 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে আয় হবে, আজকে পদ্মা সেতুর ব্যয় নিয়ে যে আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে, আমাদের এই হিসাবের সাথে সেটার কোনো সামঞ্জস্য নাই। আমরা অনেক অনৈতিকবিদ দেখেছি, অর্থনীতিবিদ আমি বলবো না, কারণ আমাদের বড় বড় অর্থনীতিবিদরা এই পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে যে শঙ্কা প্রকাশ করেছিলেন সবগুলো ধূলিসাৎ করে দিয়ে জননেত্রী শেখ হাসিনা আজকে প্রমাণ করে দিয়েছেন বাঙালির মনের সদিচ্ছাই সবচেয়ে বড় এবং সাহসিকতাই সবচেয়ে বড়। এবং সে দিনটি আসছে 25 তারিখে। একটি কথা বলি যে যখন পদ্মা সেতু বাংলাদেশের অর্থায়নে, আমার সিদ্দিক ভাই এবং দুলাল ভাই আপনাদের জ্ঞাতার্থে আমি একটু জানাতে চাই যেটি কত সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছিল এটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। পদ্মা সেতু যখন আমাদের নিজেদের অর্থায়নে করার সিদ্ধান্ত হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন সংসদে, তখন আন্তর্জাতিকভাবে একটি চক্র আমাদের প্রবাসীদের রেমিটেন্স নিম্নগামী করার জন্য চক্রান্তে লিপ্ত হলো এবং সৌদি আরব প্রবাসীরা এবং আমি বিশেষ করে আমরা সেই সময় একটা বিশাল উদ্যোগ নিয়েছিলাম এই রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য। আমাদের আজকের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাহেব এই দেশে একটি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সরকারের, ওনাকে নিয়ে এসে আমরা মক্কা, জেদ্দা, দাম্মাম এবং রিয়াদে রেমিটেন্স ক্যাম্পেইন করেছিলাম। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, এই রেমিটেন্স ক্যাম্পেইন করার পরের 2 মাস পর থেকেই দেখা গেল যে রেমিটেন্সের গতি ঊর্ধ্বমুখী হওয়া শুরু করলো, আমাদের বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক রিজার্ভ বাড়া শুরু করলো। তো আমরা সম্মিলিতভাবে দেশে বিদেশে শেখ হাসিনার সৈনিকরা যারা যেখানে আছেন তারা কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করেছি যে যেখানে যে অবস্থায় যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন আমরা সেগুলো মোকাবেলা করা। এবং আজকে জননেত্রী শেখ হাসিনার সফলতায় আমরা আনন্দিত এবং উনি বিশ্বের বিস্ময় হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন, সেজন্য আমরা অভিভূত। আমি আজকের এই অনুষ্ঠান থেকে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাঙালি 18 কোটি বাঙালির প্রাণপ্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনা করি। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি আসছি এবার ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে। বিশ্বব্যাংক যখন ঋণ, বাংলাদেশের ঋণ যে পদ্মা সেতুর ঋণ, এই ঋণ যখন স্থগিত করলো এবং তারা যখন কিছু শর্ত দিল, ওই শর্তগুলো মানা হলে তারপরে তারা ঋণ দিবে, এবং সেই শর্তগুলো একটাও আমাদের প্রধানমন্ত্রী মানলেন না। তো এই যে তিনি বিশ্বব্যাংকের শর্তগুলো সব প্রত্যাখ্যান করলেন এবং বিশ্বব্যাংকও অবাক বিস্ময়ে তারা ভাবলো যে এই যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে মানে না, বিশ্বব্যাংকের শর্ত মানে না, বিশ্বব্যাংকের যে লোন সেই লোন তারা নেবে না, এত সাহস তারা কোথায় পায়? এই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে শুনবো। বিশ্বব্যাংকে যে শর্ত বা এই যে বিশ্বব্যাংকের পিছন থেকে ঘুরে দাঁড়ানো,
এটা কি করে হলো আপনি যদি একটু বলেন ডক্টর সিদ্দিকুর রহমান। সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কেন শর্ত মানেন না বিদেশিদের বা অর্থ। এটাই ওনার ক্যারেক্টার, এটাই ওনার যে এই যে মনোভাব, এই যে তার তার যে মনোভাব, আমি বলতে সে যে একজন নেতা, নেতার ভেতর যে গুণগুলো থাকার দরকার প্রত্যেকটা গুণ যে তার ভেতরে আছে, এটা একটা প্রধান একটা লক্ষণ আর কি। সে শুধু যে ওয়ার্ল্ড ব্যাংকের কন্ডিশনই মানে তা না, সে বিশ্বের যে কোনো দেশের যে কোনো আন্তর্জাতিক অর্গানাইজেশনের কোনো শর্তে উনি মানতে রাজি না। উনি একটা শর্তে শুধু মানেন, সেটা হলো বাংলাদেশে 18 কোটি মানুষের স্বার্থে যেটা শর্ত সেটা শুধু উনি মানেন। তাছাড়া দ্বিতীয় কোনো শর্ত বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে কেউ আদায় করতে পারেনি। আপনারা তো জানেন যে কৃষিতে যে উন্নয়ন হয়েছে, এই কৃষিতে যে ভর্তুকি দিতে হয়, এটা কিন্তু এডিবি যারা বা ইউএসএইড কোনোদিনই সমর্থন করেনি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন তোমরা কি সমর্থন করো কি করো না, আমার জনগণের জন্য যা আমার করার দরকার আমি সেটা করবো। সেটাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি বলবো 25শে জুন পদ্মা ব্রিজ হতে যাচ্ছে, অনেকে বলে স্বপ্নের পদ্মা ব্রিজ, আমি স্বপ্নের, এটা বাস্তবের পদ্মা ব্রিজ, এটা বঙ্গবন্ধুর পদ্মা ব্রিজ। বঙ্গবন্ধু ওই পারে থাকতেন, এটা তার জন্য হবে সবচেয়ে বড় একটা উদ্বোধন আমাদের 18 কোটি মানুষের, যে বঙ্গবন্ধুকে আমরা পদ্মা ব্রিজ উপহার দিতে যাচ্ছি 25শে জুন। আমি মনে করি আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের যে একটা অবস্থানে নিয়ে এসেছে, বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এই দেশটাকে পরিচালনা করার জন্য। আমি আজকে এই 25শে জুনের সামনে রেখে বলবো সকল জনগণকে, ভুলে যান বাংলাদেশে কোন দল আছে। জননেত্রী শেখ হাসিনা কোন দলে নেতা নন, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। আমি বলবো এই দিনকে সামনে রেখে আসুন আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি, এবং জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিনই আমাদের এই দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। যদি আমরা সেটাই করি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। এবং বিশ্বাস করেন বাংলাদেশের দ্বিতীয় কোন, সারা বিশ্বের দ্বিতীয় কোন নেতা খুঁজে পাবেন না যে গুণগুলো জননেত্রী শেখ হাসিনা আছে। সেই গুণটা হলো জননেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে, মানুষের সেবায় উনি নিয়োজিত আছেন। তাই আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি হবে 25শে জুন, যদি আমরা যারা জনগণ আছি আমরা সেই জননেত্রী শেখ হাসিনাকে তার হাতকে শক্তিশালী করার জন্য যার যার অবস্থান থেকে যে থাকে না কেন, আসুন আমরা সবাই মিলে আগামী যে নির্বাচন 23 সালে হতে যাচ্ছে, যে নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের স্লোগান শুরু হয়ে গেছে বাংলাদেশে, সে 75-এর কি যে সমস্ত কথাবার্তা আসছে, এই সমস্তকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে আমাকে প্রধানমন্ত্রী করে আমরা সেই প্রতিশ্রুতি নেব 25শে জুনে যে উদ্বোধন হয়েছে। আসুন আমরা সবাই সেই কাজটি করি। আর ষড়যন্ত্রের কথা বলছেন বা এখানে কত টাকা খরচ হয় সেই নিয়ে কথা বলছে, এই বদমাইশগুলো, এই বদচরিত্রের লোকগুলো, এরা তো এই কথাই বলবে যখন কোনো টাকা দেয়নি তখনই বলছে চুরি করেছে, আর এখানে যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সেখানে তারা বলবে। কেন বলবে? এই কাজটা তো তারা তাদের সারা জীবন করেছে। তারা সবসময় দুর্নীতিবাজ এবং দুর্নীতির যারা, তারা দুর্নীতিবাদ ওই চিন্তাই তারা করে। জননেত্রী শেখ হাসিনা একজন সৎ রাজনীতিবিদ, is the one of the honest individual as a leader in the whole world. It's not only in Bangladesh. You will not find a single person in the whole world like her. আজকে উনি যখন সেপ্টেম্বরে যখন আমাদের ইউনিয়নে আসেন, এখানে 169 দেশের রাষ্ট্রপ্রধান অনেকেই আছেন, কিন্তু কাউরে কেউ খোঁজ করে না। খোঁজ করে কারে? জননেত্রী শেখ হাসিনাকে। আপনারা যদি সেই সময় এখানে আসেন ইউএনওতে, নিউ ইয়র্ক জাতিসংঘে, একটি মাত্র নাম সবচেয়ে বেশি শুনবেন, সেটা হলো আমার আপনার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব উনি আমাদের যে উচ্চতায় নিয়ে গেছেন, আমাদের জনগণের উচিত হবে, আজকে যে আমি একটু অ্যাড করি, আজকে যে সারা বাংলাদেশে প্রতিটা ঘরে আলো দিয়েছে, এই আলোটা কে দিয়েছে? কার জন্য আলো হয়েছে? যখন কুইক রেন্টাল নিয়ে বিদ্যুৎ শুরু করা হয়, তখন যে বিদ্যুৎ দলের নেত্রী ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার, তিনি বলেছিলেন এখানে টাকার অপচয় হচ্ছে। তখন কিন্তু এই টাকার অপচয় করে তারা সবসময় বলতো, কিন্তু হোয়াট ইজ গট এট দি এন্ড অফ দি ডে, আজকে সারা বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ
আমরা পাচ্ছি, এবং সেটা কার জন্য পাচ্ছি? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই আমি বলি দুর্নীতিবাদের কথা বা অর্থ চুরি, এই সমস্ত কথা তারা বলবে, আমরা এটা এখানে কান না দিয়ে আমাদের কাজ হবে, আসুন আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সেবায়, জনগণের কল্যাণে আমরা কাজ করি। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এবার আসছি আমাদের অ্যাডভোকেট আব্দুল দুলাল ভাই আপনার কাছে। আমরা শুনবো আমাদের এই পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতুর লোন নিয়ে যখন দুর্নীতির অভিযোগ হলো, তারপরে মামলা হলো কানাডার আদালতে, সেই মামলায় কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে সেই সময় সারেন্ডার করলেন না, এবং সারেন্ডার না করার কারণে যে আমাদেরকে তিনি এই এক বিরাট লজ্জার হাত থেকে বাঁচালেন, আমরা ওই সময়, আপনি আইনজীবী ছিলেন, আপনারা এই বিষয়টা কিভাবে মোকাবেলা করেছেন, আপনার কাছ থেকে শুনবো সেটা। অ্যাডভোকেট দুলাল ভাই। ধন্যবাদ আপনাকে। সেই সময় আমাদের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এট দ্যাট টাইম, এট দ্য রিলেভেন্ট টাইম। একটা দেশের যারা নিজেদের হীন স্বার্থে নিজ রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা করা, ষড়যন্ত্র করা, এটা যারা করে, এবং এটার সাথে তারা আবার বিশ্বের উন্নত দেশের কিছু কিছু সকল উন্নত মানুষকে যুক্ত করে, তখন কি দাঁড়িয়ে যায়? তখন এটাকে মোকাবেলা করা এত সহজ একটা কাজ না। এই এত বড় একটা বিষয়কে মোকাবেলা করতে যে কারেজ লাগে, অনেস্টি লাগে এবং ভিশন লাগে, সেই ভিশন সকলের থাকে না, পৃথিবীতে এটা সকলে পারে না। এই জাতীয় একটা সিচুয়েশনকে মোকাবেলা করার যোগ্যতা কেবলমাত্র একজনেরই ছিল। আমরা আসলে যে যা বলি, আমি যত বড় আইনজীবী হই না কেন, সেদিন শেখ হাসিনা যদি পাশে না থাকতেন, ওনার ভিশন যদি না থাকতো, কারেজ যদি না থাকতো, অনেস্টি যদি না থাকতো, ডেভোশন যদি না থাকতো, সেদিন আমরা কেউই কিছু করতে পারতাম না। একমাত্র তার একক কারেজই আমাদেরকে কারেজিয়াস করেছে সেটাকে মোকাবেলা করার জন্য। ইনশাল্লাহ কিছু ওনার চ্যালেঞ্জ গ্রহণের কিছুদিনের মধ্যেই আমরা আমাদের দিদান একজন সরকারের একজন উচ্চ পর্যায়ে একজন আমলা এবং একজন সচিব, সিনিয়র সচিব, এবং একজন অনেক উঁচু আখলাকের অধিকারী একজন মানুষ, যাকে গ্রেফতার করা হলো, তাকে আমরা জামিন করতে সক্ষম হলাম। আমাদের দিদান প্রজেক্ট ডিরেক্টরকে আমরা জামিন করালাম ইনশাল্লাহ। তারপর ওনাদেরকে আবার চাকরি দিলাম, বসালাম ইনশাল্লাহ। সব মিলিয়ে একটা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশে এগিয়েছে। আমি শুধু একটা কথা বলি, আর এই বিষয়ে আর কথা বলাবো না। শেখ হাসিনা হচ্ছে একজন ভিশনারি নেত্রী। এই ভিশন যার মধ্যে না থাকে, সে বড় কিছু করতে পারে না। এই ভিশন ছিল আরেকজনের মধ্যে, সে হচ্ছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা বাংলাদেশ নামক একটা ভূখণ্ড হবে, এটি কল্পনাও নিতে পারতো না একটা সময়ে মানুষ। উনি সেই ভিশন নিয়েছেন, ভিশন নিয়ে এসেছেন বলে এর মধ্যে আগে পরে আমি কারোর নাম উল্লেখ করতে চাই না, অনেক বড় বড় নেতা বাংলাদেশে সেই সময় তৈরি হয়েছে, কিন্তু পরিপূর্ণ মানুষ হয়েছে একজন, পরিপূর্ণ নেতা হয়েছে একজন, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সারা বিশ্বের যত নেতা আছে, সব নেতার মধ্যে কিছু না কিছু ডিভাইসেস থাকে, কিছু না কিছু ভুলভ্রান্তি থাকে, জীবনের কারো আর্থিক কেলেঙ্কারি থাকে, কারো জীবনের চলাফেরায় চরিত্রগত কেলেঙ্কারি থাকে, কিন্তু অন্য কিছু না কিছু, এই সমস্ত ডিভাইসেসের ঊর্ধ্বে উঠে একজন মানুষ, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের রক্ত যার ধমনীতে প্রবাহিত, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যতটা স্বপ্ন দেখেছেন, যতটা, জননেত্রী শেখ হাসিনা তার থেকে অনেক বেশি এর মধ্যে বাস্তবায়ন করেছেন, এবং এটা করতে পেরেছেন বিকজ শি ইজ ভিশনারি, বিকজ শি ইজ কারেজিয়াস, বিকজ অফ আর অনেস্টি। আমি আর কথা বাড়াবো না। চ্যালেঞ্জ নিতে পারেন বলেই তিনি আজকে এখানে এসেছেন। আমরা যে যাই করেছি কেন, আমি যেই হই না কেন, আমাদের সকলের প্রেরণা ছিল জননেত্রী শেখ হাসিনা, তার কারেজ এবং তার অনেস্টি। আমি শেষ কথাটি এই প্রসঙ্গে শুরু করি। পৃথিবীতে যদি 8 জন রাষ্ট্রনায়কের নাম করা হয় সেরা রাষ্ট্রনায়কের, তার একজন জননেত্রী শেখ হাসিনা। যদি পৃথিবীতে 4 জন সেরা রাষ্ট্রনায়কের নাম করা হয়, তাহলে তার একজন জননেত্রী শেখ হাসিনা। পৃথিবীতে যদি 2 জন সেরা রাষ্ট্রনায়কের নাম করা হয়, তাহলে জননেত্রী শেখ হাসিনা তারও একজন। এবং শেষ কথাটি বলি, যদি পৃথিবীতে 1 জন সেরা রাষ্ট্রনায়কের নাম করা হয়, তাহলে সেটাও জননেত্রী শেখ হাসিনা। দিস ইজ মাই ফিলিংস। এই আমার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আসি বলেই
আজকে এখনো ওনার নেতৃত্বে আস্থাশীল আছি এবং এই বিশ্বাস আছি বলেই আমরা ওনার সাথে আছি এবং এই বিশ্বাস নিয়েই বেঁচে থাকবো। আর আমি বিশ্বাস করি তার এই কারেজ এবং এই যোগ্যতা, এই অনেস্টি এবং এই ভিশন বাংলাদেশকে 2041 সালে যেই বাংলাদেশের স্বপ্ন উনি দেখেছেন, আজকে 2022 সাল, 2041 সাল, আর মাত্র 19 বছর পরে আজকে যে শিশুর জন্ম হবে, আজকে জন্ম হবে, তার বয়স যখন 19 বছর হবে, ইনশাল্লাহ সে একটি উন্নত দেশের নাগরিকে পরিণত হবে এবং সেটি হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেব অনেক সুন্দর কথা বলেছেন, কাজী মাসুদ সাহেব অনেক সুন্দর কথা বলেছেন এবং আমার অনেক কিছুকে সাম আপ করে ফেলছেন। যে সকল অনেক ইনফরমেশন যেটা আমার কাছে ছিল না, বিশ্ব ব্যাংকের সামনে ওনারা কি করেছেন, এই ইতিহাসটা আমার জানা ছিল না। আজকে আমি জানলাম এবং এত সুন্দর করে জানলাম। এই জানাটাকে মানুষের জানা শেষ হয় না, আমি আরো সমৃদ্ধ হলাম এবং এই কথাগুলো নিশ্চয়ই আমি যখন এই বিষয় নিয়ে যখন লিখব কোনোদিন, সেখানে আমি এই বিষয়টা সিদ্দিকুর রহমান ভাই যে প্রসঙ্গটা আজকে এনেছেন এবং ওনার সাথে যদি আমার কখনো দেখা হয়, সেই বিষয় প্রসঙ্গটা এনে আমি আমার লেখাটাকে সমাপ্ত করব। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক সুন্দর একটা আলোচনা হয়েছে এবং অনেক ধন্য হয়েছে। এমন সুন্দর করে ভাই ওমর আলী ভাই অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই পর্যায়ে আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পদ্মা সেতু জীবনের জয়গান অনুষ্ঠান আজকে এখানে শেষ করব। আমরা আসলে পদ্মার দুপারের মানুষকে যুক্ত করতে চাই এবং সেই যুক্ত করার জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু একটি বাংলাদেশের সর্ববৃহৎ প্রজেক্ট এবং অনেকটা অসম্ভব চিন্তা থেকে এই প্রজেক্টটি তিনি সম্পন্ন করলেন। আমরা এই দুই পারের মানুষদের যখন এই যে ঢাকার সঙ্গে যোগাযোগ যখন আরো দ্রুত হবে এবং সেখান থেকেই পদ্মা সেতুকে নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, নানান ধরনের ব্যবসা বাড়বে এবং সেখান থেকেই যোগাযোগের দ্রুত সুবিধার কারণে আমাদের এই অঞ্চলের উন্নয়ন অনেক অগ্রগতি হবে। আমরা সেই কারণেই এই অনুষ্ঠানটির নাম দিয়েছি জীবনের জয়গান। আমরা আসলে এই দুই পাড়ের মানুষদের জীবনের মান উন্নয়ন হবে, জীবনযাত্রা আরো অগ্রগতি হবে, আমরা সেই আশা করছি, সেই ভরসা করেই এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং ভালো থাকুন।